আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম এ টু জেড ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনস পেজ বিল্ডার গুরু এই কোর্সটির তৃতীয় লেকচারে। তো আজকের এই লেকচারটিতে আমি আলোচনা করব যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সিস্টেমে ইনস্টল করব। সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি যে ওয়েব সার্ভার হতে পারে বা হচ্ছে আমাদের কম্পিউটারটা হতে পারে, লোকাল হোস্ট হতে পারে। তো তার আগে আরেকটু ব্যাখ্যা করি, যারা একদমই নতুন, ওয়েব সম্পর্কে জানেন না, ডোমেইন হোস্টিং এগুলো সম্পর্কে জানেন না, তাদের জন্য একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমত বিষয়টা হচ্ছে যে আমরা যে একটা ওয়েবসাইটে ঢুকবো, আমরা যে একটা ওয়েবসাইট ভিজিট করব, তো এই ওয়েবসাইট ভিজিট করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? দুটা জিনিস প্রয়োজন হয়। একটা হচ্ছে অ্যাড্রেস। তো সেই অ্যাড্রেসটা আমরা কিভাবে পাই? যেমন আমরা যদি ফেসবুকে ঢুকি তাহলে অ্যাড্রেসটা হয় হচ্ছে facebook.com, বা আমরা যদি ইউটিউবে ঢুকি তো অ্যাড্রেসটা হয় হচ্ছে youtube.com। লাইক আমরা যদি গুগলে ঢুকি, যদিও গুগল একটা সার্চ ইঞ্জিন, তবুও গুগলে ঢুকলে সেটা হয় হচ্ছে google.com। তো এটাকে বলা হচ্ছে ইউআরএল। তো ইউআরএল আর ডোমেইনটা প্রিটি সিমিলারটা কেমন? আমি একটা এক্সাম্পল দিই আমার নিজের একটা ওয়েবসাইট থেকে। লাইক এটা আমার ওয়েবসাইট webivar.com। তো এখানে .comটা হচ্ছে ডোমেইন নেম, webivar.com এই পুরোটা হচ্ছে ডোমেইন। আর যখন এটা https তারপরে হচ্ছে www.webivar.com হবে, তখন এটা হচ্ছে কমপ্লিট একটা ইউআরএল। তো এই ইউআরএলে হিট করে আমরা কিন্তু আমরা একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারছি। তো আমরা যেই অ্যাড্রেসটার মাধ্যমে বা যেই নামে ওয়েবসাইটটাকে ডাকতেছি সেই নামটা হচ্ছে ডোমেইন, ঠিক আছে? আর ডোমেইনের আবার নাম হচ্ছে .com বা ডোমেইন টাইপ। তো .comটা হচ্ছে ডোমেইন টাইপ, আর ডোমেইনের নাম বা হচ্ছে ওয়েবসাইট ডোমেইন হচ্ছে ওয়েবিভার। তো এটা গেল ডোমেইনের আলোচনা। তো এখন ডোমেইনে আমি যদি হিট করি, মানে ডোমেইনটা লিখে যদি সার্চ করি, তাহলে কি ওয়েবসাইটে চলে যাবে? তা কিন্তু না। এই ডোমেইনটার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কোথাও না কোথাও স্টোর করে রাখতে হবে। ওয়েবসাইটটা বলতে এখানে ওয়েবসাইটের আমাদের যত কিছু এলিমেন্ট আছে, লাইক পিএইচপি কোডগুলো আছে, পিএইচপি ফাইল আছে, এই ইন্ডেক্স এইচটিএমএল ফাইল আছে, তারপর হচ্ছে যে ইমেজগুলো আছে, তারপর হচ্ছে এই পুরো ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কটা আছে, বা হচ্ছে যে কোনো ওয়েবসাইট হোক, শুধু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে না, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে হোক, পুরা যে ওয়েবসাইটের একটা মানে রিসোর্স ফাইলগুলো কোথাও না কোথাও স্টোর করে রাখতে হয়, এবং সেটা অনলাইনে বলতে আমরা যেটা বুঝতেছি যে ক্লাউড স্টোরেজে। অনলাইন বলতে আমরা কি বুঝি? যে আমরা যে ইউটিউবে যে অ্যাক্সেস করি, বা আমরা হচ্ছে ফেসবুকে যে অ্যাক্সেসগুলো করি, তো এটা কোথায় হয়? এই অ্যাক্সেসের যে জায়গাগুলো, এগুলো আসে হচ্ছে এই ফেসবুক বলি বা ইউটিউব বলি, এগুলার কি ক্লাউড স্টোরেজ থাকে। ইউটিউবের নিজস্ব স্টোরেজ আছে, যারা যে স্টোরেজগুলোকে মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া ইন্টারনেটে, এরকম একটা ব্যাপার। তো ওয়েবের জন্য ওরকম ওয়েব হোস্টিং বা ক্লাউড স্টোরেজ দরকার পড়ে, এবং সেখানে এই ওয়েবসাইটটাকে স্টোর করতে হয়, যেটাকে আমরা বলতেছি হোস্টিং। তো এই হোস্টিংয়ের একটা নির্দিষ্ট স্থানে যখন আমি ওয়েবসাইটটা রাখতেছি, এবং ওই হোস্টিংয়ের সাথে আমি যখন ডোমেনের যে নামটা, লাইক এই যে webivar.com, এই নামটা যখন অ্যাড করতেছি, দুইটা যখন মিলাই দিচ্ছি, পয়েন্ট করতেছি, এটাকে আমরা পয়েন্ট করা বলি, যে ডোমেনকে হোস্টিংয়ের সাথে পয়েন্ট করা, ঠিক আছে? তো ডোমেনকে হোস্টিংয়ের সাথে যখন পয়েন্ট করি ডিএনএসের মাধ্যমে, তখন হচ্ছে এই কানেকশনটা হয়। তখন হচ্ছে ডোমেনের মাধ্যমে হিট করলে ডোমেনটা ওই ডিএনএস পয়েন্টের মাধ্যমে হোস্টিংয়ে গিয়ে পৌঁছায়, এবং হোস্টিং থেকে এই ওয়েবসাইটটা লোড নেয়। আশা করি এই বিষয়টা একটু কঠিন মনে হলো, আসলে এতখানি বোঝার মানে যারা একদমই নিউ তাদের এতখানি কিছু বোঝার ব্যাপার নাই, এখানে কোনো বিষয় নেই। এক কথায় এভাবে বুঝলেই হবে যে একটা ওয়েবসাইটকে আমরা একটা নাম ধরে ডাকতেছি, সেই নামটা হচ্ছে ডোমেইন, যেটা হচ্ছে webivar.com মানে ফর এক্সাম্পল। আর এই ডোমেইনটা একটা হোস্টিংয়ের সাথে কানেক্টেড, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা দেখব যে একটা হোস্টিংয়ের সাথে ডোমেইনটা কীভাবে কানেক্টেড করতে হয় এটা দেখব, আর সেই হোস্টিংয়ে কীভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হয় এটা দেখব। আর পরে লাস্টে হচ্ছে যাদের ডোমেইন হোস্টিং নাই, মানে ডোমেইন হোস্টিং তো কিনতে হয়, পারচেস করতে হয়, তো যাদের ডোমেইন হোস্টিং পারচেস করা নাই, তারাও কিভাবে নিজের কম্পিউটারে কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই লোকাল হোস্ট নামে বা একটা সিস্টেম কম্পিউটারে তৈরি করে
জ্যাম্প সফটওয়্যার বলা হয়। জ্যাম্প সফটওয়্যার বা ওয়াম্প সফটওয়্যারের মাধ্যমে লোকাল হোস্ট ক্রিয়েট করে কিভাবে এই কম্পিউটারে বসেই প্র্যাকটিস করতে পারবে ইন্টারনেট কানেকশন ছাড়া, সেটাও আমি এই লেকচারটাতে পুরোপুরি দেখিয়ে দিব। তো প্রথমে আমি অনলাইন মানে ডোমেইন এবং হোস্টিং এবং সি প্যানেলের মাধ্যমে কীভাবে কানেক্ট করে সেটা দেখিয়ে দিচ্ছি একটু। তো আমি পুরো সিস্টেমটা যেখানে দেখাবো সেটা হচ্ছে নেম চিপে আমার ডোমেইন এবং হোস্টিং পারচেস করা আছে। তো এই জন্য আমাকে ফার্স্টে যেতে হবে আমার নেম চিপের ড্যাশবোর্ডে। তো এটা নেম চিপ না হয় যদি অন্য কোনো কোম্পানি হয়, লাইক গোড্যাডি হতে পারে বা হচ্ছে ব্লু হোস্ট হতে পারে, সাইট গ্রাউন্ড হতে পারে, বিভিন্ন কোম্পানি হতে পারে। ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন কোম্পানির হোস্টিং অ্যাক্সেস বা ডোমেইন অ্যাক্সেস দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রত্যেকটা ডোমেইনের সাথে কিন্তু ম্যানেজ একটা অপশন থাকে, ঠিক আছে। তো যেমন ধরেন এখানে webivar.com, এইটাতে একটা এর পাশে কিন্তু ম্যানেজ অপশন আছে। তো এইখানে এরকম ইন্টারফেস না হোক, ইন্টারফেস ভিন্ন হতে পারে, কিন্তু যেটাই হোক না কেন আপনাকে খুঁজে বের করতে হবে, মানে যে কোম্পানির হোক। আমি আসলে অন্যান্য কোম্পানিটা এখন দেখাতে পারতেছি না, বাট সিস্টেমটা সিমিলার। তো আপনাকে আসলে খুঁজে বের করতে হবে যেই কোম্পানির দিক, গোড্যাডি হোক বা হচ্ছে ব্লু হোস্টের হোক, যেটারই হোক, আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় গেলে আমি এই ডোমেইনটাকে ম্যানেজ করতে পারবো। যেমন আমার নেম চিপে এখানে আছে webivar.com, এই পাশেই ম্যানেজ আছে। ম্যানেজ বাটনে আমি যদি ক্লিক করি তো এখানে কিন্তু এই যে ডিএনএস অপশনটা, বিশেষ করে নেম সার্ভারের অপশনটা আসতেছে, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয়, নেম সার্ভারটা হচ্ছে কি, যেই সার্ভারটা আমি ইউজ করতেছি সেই সার্ভারের একটা নেম সার্ভার থাকে সব ক্ষেত্রে। আমি যে হোস্টিং ইউজ করতেছি, এই যে এক্সাম্পলটা আমি প্রথমে দিলাম যে ডোমেনের সাথে হোস্টিংয়ের কানেকশন করাটা, তো ডোমেইনকে আসলে বলে দিতে হবে আমি কোন হোস্টিং ব্যবহার করতেছি। তো প্রত্যেকটা হোস্টিংয়ের একটা নিজস্ব নেম সার্ভার থাকে, ঠিক আছে। তো এই নেম সার্ভারের এখানে মানে ডোমেইনের নেম সার্ভার যে সেটিংসটা, সেইখানে হোস্টিংয়ের নেম সার্ভারটা বসিয়ে দিতে হয়। এটাই হচ্ছে কানেকশনের মেইন পয়েন্ট, যেটা কিনা আমরা ডিএনএস কানেক্ট করতেছি, ঠিক আছে। তো ডোমেইনটা আমার নেম সার্ভার থেকে নেম চিপ থেকে কিনা এবং হোস্টিংটাও নেম চিপ থেকে কিনা, এই জন্য আমি নেম চিপ ওয়েব হোস্টিং ডিএনএসটা সিলেক্ট করছি, যেহেতু একই কোম্পানির। তো অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এরকম হবে, যদি ব্লু হোস্ট হয় তো ব্লু হোস্টেরও অপশন থাকবে যে ব্লু হোস্ট হোস্টিং ডিএনএস, মানে ব্লু হোস্ট তার নিজস্ব ডিএনএসটাই ইউজ করবে, কারণ সার্ভারটাও একই কোম্পানি থেকে কেনা। কিন্তু যদি এমন হয় আমার ডোমেইনটা কেনা গোড্যাডি থেকে, সার্ভার কেনা নেম চিপ থেকে, তখন কি করব, তখন ওই যে গোড্যাডির ডোমেইন যেখানে কিনা সেই ডোমেইনের ডিএনএস সেটিংয়ে যে নেম চিপের সার্ভার বসায় দিতে হবে, নেম চিপের সার্ভার নেম বসায় দিতে হবে। আর নেম চিপের সার্ভার নেম কীভাবে পাবো, সাপোজ এখানে গুগলে আমরা যে কোনো কোম্পানির যদি আমরা দিই হচ্ছে ব্লু হোস্ট নেম সার্ভার্স, এই যে ব্লু হোস্ট নেম সার্ভার লিখে যদি সার্চ দিই তাহলে যে ব্লু হোস্টের নেম সার্ভার কিন্তু চলে এসেছে। প্রত্যেকটা মানে কমন পপুলার যে সমস্ত হোস্টিং প্রোভাইডাররা আছে তাদের প্রত্যেকেরই এরকম নেম সার্ভার নামটা এরকম গুগলে ইজিলি পাওয়া যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার সাপোজ আমি ধরলাম যে আমার ডোমেইনটা নেম চিপ থেকে কেনা, সার্ভার কেনা হচ্ছে ব্লু হোস্ট থেকে। তো সেক্ষেত্রে আমি কি করব, যে কাস্টম ডিএনএসে যাব এবং নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2তে ব্লু হোস্টের যে দুইটা নেম সার্ভার আছে এই নেম সার্ভার দুটো কপি করে পেস্ট করে দিব, দিয়ে অ্যাপ্লাই করে দিব। এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম। যদি একই সার্ভারের না হয়, আর যদি একই সার্ভারে হয় তাহলে তো আমরা নর্মালি যে সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ডোমেইনের সেটিংসটা করলাম। এখন আমি ডোমেইনকে আসলে বলে দিলাম যে অমুক হোস্টিংয়ে আমার ওয়েবসাইটটা আছে, বাট হোস্টিংকে তো আমি ডোমেইন চিনায় দেই নাই, হোস্টিংকেও তো ডোমেইনটাকে চিনায় দিতে হবে। তো সেটার জন্য করতে হবে কি, আমার যে হোস্টিং প্যাকেজ কেনা আছে সেই হোস্টিংয়ের সি প্যানেলে আসতে হবে। নর্মালি আমি নেম চিপে যদি হয় নেম চিপ থেকে এই যে সি প্যানেল, এখান থেকে গো টু সি প্যানেলে যেতে পারি, বা অন্যান্য ক্ষেত্রেও ব্লু হোস্ট হোক গোড্যাডি হোক প্রত্যেক সার্ভারেরই মোটামুটি সি প্যানেল থাকে, এবং সেই সি প্যানেলগুলো দেখতে সিমিলার হয়, প্রায় একই রকম হয় সবগুলাই, বা প্রায় সিমিলার ফাংশনগুলাই থাকে, ঠিক
ঠিক আছে, যেগুলোতে সি প্যানেল আছে, মানে বর্তমান যুগে এসে যেই সার্ভারগুলোর সি প্যানেল আছে সেই সার্ভারগুলোর সি প্যানেল দেখতে একই রকম হয়। তো আমি একটা সংক্ষিপ্তভাবে সি প্যানেলের ওভারভিউ করি। যেমন সি প্যানেলের প্রথমে কি আছে, ইমেল সেকশন আছে, তারপর আছে ফাইল সেকশন, ডেটাবেস সেকশন, ডোমেইন সেকশন, মেট্রিক সেকশন, এটা না বুঝলেও চলে, সিকিউরিটি সেকশন, এটাও খুব একটা এখানে তেমন বোঝার কিছু নাই, সেই এসএসএল সেটিংসটা শুধু আছে। সফটওয়্যারের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে এটা আমাদের প্রয়োজন হবে, বা অন্যান্য রুবি অ্যান্ড রেইলস আছে, তারপর হচ্ছে পার্ল ম্যাথ মডিউলস ইনস্টল দেওয়ার ব্যাপার আছে, পিএইচপি ভার্সন সিলেক্ট করতে গেলে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, এরকম কিছু প্রয়োজনীয় সেটিংস এখানে আছে। বাকিগুলো ইগনোর করে গেলে হয়। এখান থেকে হচ্ছে আমরা আবার যেমন স্ক্রিপ্ট ইনস্টল দিতে পারবো, লাইক ওয়ার্ডপ্রেস, জুমলা, তারপর হচ্ছে লারাভেল, ওপেন কার্ট, এগুলো ইনস্টল দিতে পারবো খুব সহজেই। এই তো তো আমি এটা খুব সংক্ষেপে আর কি সি প্যানেলের ওভারভিউ দিলাম, একদমই সংক্ষেপে। এবার আমি একটু এলাবোরেট করি, লাইক ইমেইলে কি আছে। ইমেইলে হয় কি, ইমেল অ্যাকাউন্টস ক্রিয়েট করা যায়। আমরা কিন্তু দেখে থাকি যে গুগল বা হটমেইল, জিমেইল এগুলা ছাড়াও আমাদের ওয়েবসাইটের যে ডোমেইন থাকে সেই ডোমেইন দিয়ে মানুষ কী করে, ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে। যেমন আমি একটা ডোমেইন দেখালাম আমার নিজের webivar.com, সো সেখানে কিন্তু আমার মেইল আমি ক্রিয়েট করতে পারি, লাইক info@webivar.com। মানে কি, মানে হচ্ছে একটা ইমেইল যেটার লাস্টে gmail.com না এসে আমার নিজস্ব কোম্পানির ডোমেইন নেম আসলো। তো এটা করতে গেলে এইখান থেকে করা যায়, সার্ভারের এই যে সেটিংসটা এখান থেকে করা যায়। কিভাবে একটু সংক্ষেপে দেখিয়ে দিই, জাস্ট এই যে ইমেল অ্যাকাউন্টসে চলে যেতে হবে ক্লিক করে। তো যাওয়ার পরে এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন আসবে, যে ক্রিয়েটে গিয়ে আমি আসলে যেই নামটা দিতে চাই আর যেই ডোমেইনটা ব্যবহার করতে চাই, মানে সে আমি যে webivar.com ব্যবহার করব এবং এর আগে নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট। ঠিক আছে, তো তাহলে পুরো ইমেলের নামটা হলো কি contact@webivar.com, এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব, যে আমি ইমেলের কি পাসওয়ার্ড রাখতে চাই। অপশনাল কিছু সেটিংস আছে, এই সেটিংসে এসে আমি হচ্ছে ইমেলের জন্য নির্দিষ্ট স্পেস দিয়ে দিতে পারি, বা বলে দিতে পারি যে না তুমি আনলিমিটেড স্টোরেজ নিয়ে নাও ইমেলের জন্য, দেন ক্রিয়েট করে দিতে পারি, খুব ইজিলি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এছাড়াও এখানে ইমেল রাউটিংয়ের কিছু সেটিংস আছে, স্প্যাম ফিল্টারের কিছু অপশন আছে, এরকম কিছু খুঁটিনাটি সেটিংস আছে, এগুলো আপনারা প্রয়োজন হলে নিজেরা দেখে নিতে পারেন, বাট বেসিক ক্ষেত্রে এটা দরকার পড়বে না। এরপরে যদি আমি আসি এখানে ফাইল ম্যানেজার, তো ফাইল ম্যানেজারে কি আছে, আলটিমেটলি ফাইল ম্যানেজার হচ্ছে আমার পুরো সার্ভারের যে স্টোরটা সেটা আছে, লাইক আমি যে পাবলিক HTML এখানে আমি কি রাখবো, এখানে যা যা রাখবো এই ওয়েব মানে হোস্টিংয়ের যে মেইন ডোমেইনটা থাকবে সেই ডোমেইন তাই আসবে। মানে এক কথায় এই যে ফাইল ম্যানেজারের ভিতরে হচ্ছে পুরা কি বলে, ফাইল ম্যানেজারের ভিতরে পুরা সার্ভারের ফাইলগুলো দেখা যায়, যেমন আমাদের কম্পিউটারের মাই কম্পিউটারের মধ্যে এক্সপ্লোরারের ভিতরে ফাইল দেখা যায়, ঠিক সেরকমভাবে। তো এইখানে আমি আসলে ফাইল ম্যানেজারে খুব বেশি এলাবোরেট করার মতো কোনো ব্যাপার আপাতত নাই, তো এই জন্য আমি এটা দেখাচ্ছি না, মানে স্কিপ করে যাচ্ছি এই বিষয়গুলো। এগুলো যদি আপনাদের আরও বেশি জানতে ইচ্ছা করে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, খুব সহজে এগুলো বুঝতে পারবেন। কিন্তু এগুলো আমাদের আসলে শেখার মূল উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। এই পার্টগুলো আপনারা যদি এমন হয় যে প্রত্যেকটা জিনিস জানতে চান, তো আপনারা এটা নিজেরা যখন সার্ভারে কাজ করবেন, কাজ করতে করতে জেনে যাবেন, বা হচ্ছে একটু খুঁটিনাটি কোথায় কী অপশন আছে নিজেরা একটু ঘাটাঘাটি করলেও জানতে পারবেন, এটা অপশনাল। তো এরপর আছে PHP MyAdmin আর হচ্ছে MySQL ডাটাবেস, যেখানে হচ্ছে ডেটাবেসগুলো স্টোর থাকে এবং ডেটাবেস ক্রিয়েট করা যায়, ডাটাবেসের ইউজার ক্রিয়েট করা যায়, যে পার্টটা আমরা মানে আমাদের একটুখানি দেখলেও দেখতে পারি। আচ্ছা আমি একটু দেখাই, লাইক এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। ডাটাবেস কী জন্য দরকার এটা যদি বলি, যে ওয়েবসাইটের যা কিছু ক্রিয়েট করি আমরা সেগুলো একটা ডাটাবেসে স্টোর থাকে,
মানে MySQL একটা ডেটাবেস যে স্টোর থাকে, ডাটাবেস ছাড়া তো কোনো কিছু স্টোর থাকতে পারে না। সো ওয়েবসাইটে যা কিছু করব, যত সেটিংস চেঞ্জ করব, যত পেজ করব, যা কিছু কাস্টমাইজেশন ব্লা 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 যা কিছু করব, সব কিছু কিন্তু আমার ডাটাবেজেই স্টোর থাকবে। তো এই জন্য আমাকে কী করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস এবং ডাটাবেসটাকে আবার অ্যাক্সেস করার জন্য, মানে ডাটাবেসটা এত সিকিউর থাকে যে ডাটাবেসকে একটা ইউজার দিয়ে অ্যাক্সেস করতে হয়। যেমন আমাদের কম্পিউটার অ্যাক্সেস করতে গেলে কম্পিউটারে পাসওয়ার্ড দিতে হয়, ইউজার দিতে হয়, ঠিক সেরকম ডাটাবেসকে অ্যাক্সেস করতে গেলেও একটা ইউজার এবং পাসওয়ার্ড দিতে হয়, এবং সেই ইউজার পাসওয়ার্ডের সাথে ওই ডাটাবেসটাকে প্রিভিলেজ মানে অনুমতি দিতে হয়, সেই অপশনটা এখানে। এবং অনুমতি দেওয়ার সময় সমস্ত অ্যাক্সেস দিয়ে দিতে হয়, যে আমি ডাটাবেসে যে কোনো কিছু অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, যা খুশি তাই করতে পারবো, এই অ্যাক্সেসটা আমাকে দিতে হয়। আর PHP অ্যাডমিনে MyAdmin সব ডাটাবেসগুলো দেখা যায়। তো এরপর এখানে হচ্ছে ডোমেইন, যেটা বলছিলাম যে ডোমেইন কীভাবে হোস্টিংয়ের সাথে কানেক্ট করা যায়। তো এইটা হচ্ছে যে .com ডোমেইনসে যেতে হয়, ডোমেইনের যে এই যে .com ডোমেইন সেকশনটা আছে এখানে যেতে হয়। এখানে যাওয়ার পরে আগে যেই ডোমেইনটা আমি অ্যাড করেছিলাম, মানে আগে ওই ডোমেইনের DNS সেটিংসে যদি কিনা আমি ইয়াটা অ্যাড করে থাকি, লাইক কি বলে এটাকে, যদি সার্ভারের যে নেম সার্ভার যেটা DNS নেম যেটা বা নেম সার্ভার যেটা, সেটা যদি অ্যাড করে থাকি, তাহলে সেই ডোমেইনটাকে আমার এখানে আবার অ্যাড করে দিতে হবে। লাইক যে ক্রিয়েট এ নিউ ডোমেইন দিয়ে ওই যে নতুন ডোমেইনটা আমি অ্যাড করেছিলাম সার্ভারের সেটিংসে এর আগে, সেই ডোমেইনটা এখানে অ্যাড করে দিতে হবে এবং তাকে দেখায় দিতে হবে যে ওই ডোমেইনের স্টোরেজটা আসলে কোথায়। তো আমি একটু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, লাইক ক্রিয়েট এ নিউ ডোমেইন দিলাম, তো সেই ডোমেইনের নামটা দিলাম, এটা এরকম না দিয়ে একটু অন্য কোনো নাম দিই, নিউ ডট এরকম দিই, এবং নামটা দেওয়ার পরে এটা কোথায়, এই হোম মানে হচ্ছে এইটা, সরি হোমটা মানে হচ্ছে যে ফাইল ম্যানেজারে ঢুকতে হবে, ফাইল ম্যানেজারে ঢুকে এইটা হচ্ছে হোম, ঠিক আছে। তো আমি চাচ্ছি না এখানে রাখতে, আমি ধরেন যে চাচ্ছি পাবলিক HTML-এর মধ্যে একটা ফোল্ডার করে রাখতে। তো সেক্ষেত্রে যে পাবলিক HTML-টা আমরা কপি করে নিয়ে এখানে এরকম দিয়ে দিতে পারবো, যে স্ল্যাশ দিয়ে পাবলিক HTML স্ল্যাশ, তাহলে হলো কি হোম মানে মেইন সার্ভারের ডিরেক্টরির ভিতরে যে পাবলিক HTML ফোল্ডারটা আছে তার ভিতরে এই নতুন ফোল্ডারটা ক্রিয়েট করে ওই ডোমেইনটা হবে, ডোমেইনটা সেভ হবে, সাবমিট করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি করছি না, আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম, কারণ আমার অলরেডি ডোমেইন কানেক্টেড আছে, সো এটা আমার ওভাররাইড করার কোনো প্রয়োজন নেই। তো এভাবে নর্মালি হচ্ছে ডোমেইনটা অ্যাড করতে হয়। তো ডোমেইন আর হোস্টিং যখন দুই দিক থেকেই সেটিংসটা করা হয়ে গেল, মানে ডোমেইনের দিক থেকে যখন হোস্টিং অ্যাড করে দিয়েছি, আবার এই যে হোস্টিংয়ের cPanel থেকে ডোমেইনটাকে অ্যাড করে দিয়েছি, এখন কিন্তু ডোমেইন আর হোস্টিংটা কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার পরে কাজটা কি, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। কোথা থেকে? এই যে এখানে সফটওয়্যার এবং এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজড বাই সফটাকুলাস। তো এখানে আমরা কি করব, যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস এটাতে ক্লিক করব। ক্লিক করার পরেই আমার প্রথমে একটা অপশন আসবে যে আমার এই সার্ভারে কী ওয়ার্ডপ্রেস, মানে কোন ডোমেনে কী ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে এটা দেখতে পারবো। যদি না দেওয়া থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে। আর নিউ ইনস্টল দিতে গেলে আমাকে এখানে ক্লিক করতে হবে যে ইনস্টল দেওয়ার পর হচ্ছে আমি কোন ডোমেইনে ওয়েবসাইটটা ইনস্টল দিব। তো আমি একটা সাবডোমেইনে আর কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে চাচ্ছি। তো সেটা হচ্ছে https://woodmart.weaver.xyz, এটা আমার সাবডোমেইন করা ছিল, ইনডিরেক্টরি যেটা আছে সেটাই। তো তারপরে এগুলো আর চেঞ্জ করার দরকার নেই, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভার্সনটাই আমি দিলাম। অ্যাডমিন অ্যাকাউন্ট, ইউজার নেমটা, পাসওয়ার্ডটা আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিতে পারি। অবশ্যই 85%-এর উপরে হতে হবে, নইলে নিবে না। তারপর হচ্ছে অ্যাডমিন ডট, এটা একটা ইমেল আমি দিয়ে দিতে পারি, এটা কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে এটা গেল।
এখানে ক্লাসিক এডিটরটা ইনস্টল দিয়ে রাখতে পারি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিতে পারি, ওয়েবসাইটের নাম এখান থেকে আমরা আগে থেকে চেঞ্জ করে দিতে পারি, বাট করবো না, এটা পরেও করা যায়। তারপর এখানে সরাসরি ইনস্টলে ক্লিক করলে আমার ওই সাবডোমেনটাতে ওয়ার্ডপ্রেস খুব ইজিলি ইনস্টল হয়ে যাবে। তো এখানে একটা কথা বলছে যে htxs নামে একটা ফাইল ওই ডিরেক্টরিতে আছে, তার মানে আমি যেই ডিরেক্টরিতে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেই ডিরেক্টরিতে কোনো ফাইল থাকা যাবে না। ঠিক আছে, তো আমি মেবি হিডেন ফাইল হয়ে গিয়েছিল, তো যার কারণে এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু আছে, তো সেটাকে আমি করে দিব। এরকম এরর যদি আসে, জাস্ট এটা অনেক সময় আসে, অনেক সময় আসে না। তো এররটা আসলে বুঝতে হবে যে আমি যেই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিচ্ছি সেখানে কিছু এক্সিস্টিং ফোল্ডার বা ফাইল থেকে গেছে, এবং সেটা কিন্তু আপনারা দেখছেন যে আমি নর্মালি ওই ফাইলগুলো দেখতে পাচ্ছি না। তো আমি যে সেটিংসে গেলাম, যাওয়ার পর শো হিডেন ফাইলস করলাম, করার পরে দেখলাম যে আসলে আমার এখানে কিছু ফাইল এক্সিস্টিং থেকে গেছে। তো সেটা কি করতে হবে, সব সিলেক্ট অল করে এখান থেকে ডিলিট করে দিতে হবে। তো ফাইল ম্যানেজারের কিছু সেটিংস আমি দেখাইনি, সেটা এখানে আপনারা এক পলক দেখে নিতে পারেন। যে এখানে আপলোড বাটন আছে, এখানে আমি যে কোনো কিছু আপলোড করতে পারবো। তারপর হচ্ছে ট্রাশ ফোল্ডার, মানে ডিলিট করলে সেটা ট্রাশে চলে যাবে, রিসাইকেল বিনের মতো। রিলোড করা যাচ্ছে। তারপরে আপ ওয়ান লেভেল মানে এক স্টেপ ব্যাকে যাবে। তারপর হচ্ছে হোমে যেতে পারবো ডিরেক্টলি। কপি আছে, ফোল্ডার ক্রিয়েটর অপশন আছে, ফাইল ক্রিয়েটর অপশন আছে, মুভ করা যায়, ডাউনলোড করা যায়, যে কোনো কিছু ডিলিট করা যায়। তারপর হচ্ছে HTML এডিটর আছে, ভিউ অপশন আছে, এক্সট্র্যাক্ট আছে, কম্প্রেস করার মানে জিপ ক্রিয়েট করা যায়। এই সমস্ত মানে নর্মাল ফাইল যে অপারেশনগুলো সেগুলো কিন্তু এই ফাইল ম্যানেজারের মধ্যে আছে। তো যাই হোক, আমার যেহেতু ফেল হয়েছিল আমি আবারও এখানে রিট্রাই করব। সেটিংসগুলো সেমই আছে, জাস্ট আমি একটা ইনস্টল ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, তো ইনস্টল হওয়ার পরে ফাইনালি এখানে একটা মেসেজ আমাকে দিল যে হ্যাঁ, আমার সফটওয়্যারটা মানে ওয়ার্ডপ্রেসটা আমার এই ডোমেনে ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড কী দিয়েছিলাম সেটা আমি অলরেডি মনে রেখেছি, যেহেতু আমি ক্রিয়েট করেছি আমার তো অবশ্যই মনে থাকতেই হবে। তো আমি একটু জাস্ট গিয়ে দেখি ওখানে, সেটা হচ্ছে webivar.xyz। তো এটা আমি যখন ক্লিক করলাম দেখলাম যে এই যে ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে, যেটা আমি মাত্র ইনস্টল দিলাম। এবার আমি হচ্ছে এটাকে WP অ্যাডমিন মানে যে ডোমেনের নামটা স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন, WP শর্ট হাইফেন অ্যাডমিন দিয়ে এখানে চলে আসবো। আসার পর এখানে অ্যাডমিন মানে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দিব, দিয়ে লগ ইন করে ফেলবো। লগ ইন করলে কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা চলে আসবে। তো এই ড্যাশবোর্ড সম্পর্কে আমরা আগামী যে লেকচার সেই লেকচার আলোচনা করব। আপাতত আমি এখানে স্টপ যাচ্ছি। তো এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে লোকাল হোস্টে, মানে আমার এটা তো আমি দেখালাম অনলাইন হোস্টে কিভাবে, মানে লাইভ হোস্টে লাইভ ডোমেইনে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হয়। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে লোকাল হোস্টে কীভাবে ইনস্টল দিতে হয়। আপনাদেরকে একটা সংক্ষেপে একটা কথা বলে রাখি যে আমি আসলে ভিডিওতে অনেক দ্রুত বলে গেছি। যে কোনো ভিডিওতে আমার সামনে যে লেকচারগুলো আসবে সবগুলোতে আমি, যেহেতু সময় স্বল্পতার কারণে অনেক লম্বা কোর্স হয়ে যাবে বিধায় আমি কিন্তু অনেক বিষয় খুব দ্রুত বলে যাব। কিন্তু আপনারা যেটা করবেন, যেমন এই ইনস্টলেশনের প্রসেসটাও, এই ইনস্টলেশন প্রসেসটা দেখে মানে একবার দেখে 100 জনের মধ্যে 80 জনই পারবেন না, এটা আমি কনফার্ম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা যেটা করবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন, 1 মিনিট দেখবেন, 2 মিনিট দেখবেন, ভিডিওটা স্টপ করবেন এবং যে ওই 2 মিনিটে যেটুকু বললাম সেটুকু ফলো করে কাজ করবেন। এইভাবে শিখলে মানে আমার ভিডিও যদি আধা ঘন্টা হয়, আপনারা সেই আধা ঘন্টার ভিডিওটাকে 2 ঘন্টা বসে শিখবেন, কোনো সমস্যা নেই। বাট যে জিনিসটা শিখবেন প্রপারলি শিখবেন, যাতে মানে সহজে বুঝতে পারেন। আমি খুব দ্রুত কথা বলে গেছি, কিন্তু আমি কিন্তু সেগুলো যথেষ্ট চেষ্টা করছি এবং সামনে ভিডিওগুলোতেও চেষ্টা করবো যে যথেষ্ট এলাবোরেট করে বোঝানোর। কিন্তু আমি একটু দ্রুত বলে যাচ্ছি, কারণ হচ্ছে মানে টাইমের কারণে। ওকে,
তো যেহেতু অনেক বড় একটা কোর্স কারিকুলাম এবং কোর্সটা একটা মানে আনলিমিটেড টাইম তো আর ভিডিও রেকর্ড করা যাবে না, সো আমি এই কথাগুলো খুব দ্রুত দ্রুত বলে গেছি, বাট আপনারা স্টপ করে করে দেখবেন। এটা হচ্ছে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমার আগের কোর্সেও অনেকেই আছে দেখা যাচ্ছে যে বলে যে বুঝতে পারছি না ভাই আপনি কি বলতেছেন। তো এটার কারণ হচ্ছে তারা দেখতে দেখতে মিস করে যাচ্ছে, আমি কি বলতেছি সেটা খেয়াল করতেছে না, খেয়াল না করে মিস করে যাচ্ছে। তো আপনারা 2 মিনিট 5 মিনিট করে শুনবেন, শুনে সেটা অ্যাপ্লাই করবেন, যখন প্র্যাকটিস করবেন সেটা অ্যাপ্লাই করবেন। এই টিপসটা শুধু এখনের জন্য না, নেক্সট যত লেকচারগুলো আছে সামনে প্রত্যেকটা লেকচারের জন্য। আমি দ্রুত বলে গেছি, দ্যাট মিন্স আপনাদেরকে স্লোলি শুনতে হবে। ওকে, তো এবার আমি যেটা চলে যাব সেটা হচ্ছে ওকে সেটা হচ্ছে কোথায় ইসে এটিকে কী বলে, লোকাল হোস্টে আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এটার জন্য আমাদের দরকার হচ্ছে একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা লোকাল হোস্ট ক্রিয়েট করতে পারবো। তো সফটওয়্যারের নাম হচ্ছে XAMPP, XAMPP। তো XAMPP ডাউনলোড, এটা ক্লিক করলে XAMPP ডাউনলোডের একটা ওয়েবসাইট, একটা লিঙ্ক চলে আসবে যেটা হচ্ছে অ্যাপাচি ফ্রেন্ডসের। তো এখান থেকে আপনারা কি করতে পারেন, এখানে আপনারা XAMPP ফর উইন্ডোজ এবং সেখানে হচ্ছে 8 ভার্সন বা 7.4 ভার্সন এগুলা ইনস্টল করতে পারেন। এখানে একটা ব্যাপার আছে কি আপনার খেয়াল করতে হবে, এক একটা XAMPP-এ কিন্তু PHP ভার্সন এক এক রকম, ঠিক আছে। তো বেটার হয় PHP 8 ভার্সনটা আমরা এখনও ওয়ার্ডপ্রেসে ইউজ করতেছি না, ঠিক আছে, বা PHP 8 ভার্সন হচ্ছে অনেক নতুন আই গেস। তো এটা আমাদের দরকার নেই, আমরা 7.4টা ইউজ করতে পারি, কারণ 7.4 PHPটা আমরা কারেন্টলি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতেছি। তো এটা কী করবেন, যাদের 64 বিট প্রসেসর বা 64 বিট কম্পিউটার তারা 64 বিট ডাউনলোড করবেন, আর 32 বিট ডাউনলোডের অপশন মেবি অ্যাভেলেবল নেই হয়তো বা হয়তো আপনার পিসি যদি 32 বিট হয় তাহলে অটোমেটিক হয়তো 32 বিটের লিঙ্কটাই পেয়ে যাবেন, এটা আমি শিওর বলতে পারছি না। তো যাই হোক, আমি এই যে ডাউনলোডে দিলাম এবং সফটওয়্যারটা ডাউনলোডের জন্য একটু ওয়েট করি। তো দেখা যাচ্ছে কি যে আমার XAMPP ডাউনলোড হয়ে গেছে। তো XAMPP ডাউনলোড হওয়ার পরে আমি সেটা কি করব, ইনস্টল করব। ইনস্টলিং প্রসেসটা একদম ইজি, এখানে শেখার কিছু নাই। জাস্ট আমি exe যে ফাইলটা, এই ফাইলের উপর ডবল ক্লিক করলাম, করলে এরকম ইনস্টলেশনের একটা পম্প আসলো বা প্রম্পট যেটাকে বলা হয়, তো সেটা এনেবল করে দিলাম। তারপরে দেখি ইনস্টলের জন্য কি কি আসে। তো এরকম একটা সেট আপ অপশন আসবে বিট নামিয়ে এবং XAMPP-এর আইকন দিয়ে। তো আমরা জাস্ট নেক্সট নেক্সট নেক্সট, এখানে লার্ন এটাকে টিকটা উঠায় দিতে পারি, নেক্সট নেক্সট, এবং এটা ইনস্টল শুরু হয়ে যাবে। আর কিছু না, মানে একটা উইন্ডোজের একটা নর্মাল সফটওয়্যার ইনস্টল দেওয়ার মতো জাস্ট নেক্সট 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 করে ইনস্টল দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। তো আমি XAMPP ইনস্টল হওয়ার যে সময়টুকু এটুকু আমি স্কিপ করে দিচ্ছি। তো ইনস্টল শেষ হয়ে গেলে এই যে এরকম ফিনিশ একটা অপশন আসবে, আর একটা আসবে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। এটা আমি স্টার্ট করে দিতে পারি অথবা পরেও করতে পারি। তো আমি যেহেতু একসাথেই ইনস্টল করবো, সো আমি ফিনিশ করে দেবো টিক মার্কটা সহই, যাতে করে আমার XAMPP যে কন্ট্রোল প্যানেলটা আছে এই কন্ট্রোল প্যানেলটা যেন চলে আসে। এই যে ঠিক আছে, কন্ট্রোল প্যানেল চলে এসেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, লোকাল হোস্ট কিন্তু ইনস্টল হয়ে গেছে, জাস্ট আমি যে অ্যাপাচিটা স্টার্ট করতে হবে, MySQLটা স্টার্ট করতে হবে। এই দুইটা স্টার্ট করার পরে আমি যদি লোকাল হোস্টে যাই, জাস্ট এরকম লিখি লোকাল হোস্ট, তাহলে কিন্তু এই যে এরকম লোকাল হোস্ট ড্যাশবোর্ড এটা চলে আসবে, ঠিক আছে। আমি একটা কাজ করি আপনাদেরকে দেখানোর জন্য যে ইন্টারনেট কানেকশন ছাড়াও এটা কাজ করে কিনা সেটা দেখানোর জন্য আমি জাস্ট এটা ডিসকানেক্ট করে দিই, আমার নেট কানেকশনটা আমি ডিসকানেক্ট করে দিলাম। তো ডিসকানেক্ট করে দেওয়ার পরেও কিন্তু এই যে লোকাল হোস্ট ড্যাশবোর্ড এটা যদি আমি রিলোড করি পেজটা চলে আসছে, ঠিক আছে। তো
রিলোড দিচ্ছে, একটু টাইম নেবে, বাট আসবে এটা। যেহেতু নেটওয়ার্কটা চেঞ্জ হয়েছে সেহেতু লোকাল হোস্টটা একটু লোড নিতে দেরি হচ্ছে। বা আপনারা যদি নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করেন বারবার, তো সেক্ষেত্রে যে অ্যাপাচি মাইএসকিউএল এটা স্টপ করে আবার স্টার্ট করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে এটা আরও দ্রুত চলে আসবে, মানে এই যে লেটটা যে করলো এই লেটটা করবে না, ঠিক আছে? এবার আবার দ্রুত চলে আসছে। তো এরকম কিছু কিছু প্রবলেম কারো হয়। লাইক আমি যদি অনলাইনে থাকি, তো অনলাইনে থাকা অবস্থায় অ্যাপাচি রান রয়েছে এবং অনলাইনে আছি, তো এই অবস্থায় যদি আমি হঠাৎ করে নেট কানেকশন অফ করে দিই তাহলে অ্যাপাচিটা কাজ করা একটু অফ করে দেয়। সেজন্য আমি নেট কানেকশন অফ করে দিলে অ্যাপাচিটাও অফ করে দিতে হবে, দিয়ে আবার নেট কানেকশন অফ অবস্থায় অ্যাপাচিটা আবার পুনরায় রান করতে হবে। আরেকটা স্পয়লার অ্যালার্ট হচ্ছে যে আমি প্রতিবার যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব বা লোকাল হোস্টে কাজ করব ততবারই আমার এই জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা ওপেন থাকতে হবে, চালু থাকতে হবে, এবং এই অ্যাপাচি এবং এসকিউএলটা এখানে স্টার্ট মানে রানিং অবস্থায় থাকতে হবে। রানিং বুঝবো কী করে? যে পোর্টসে যদি এরকম নাম্বার থাকে তাহলে বুঝবো এই দুটা রানিং, অথবা যে এখানে যদি সবুজ কালার থাকে এটা বুঝতে হবে যে রানিং। যখনই আমি কাজ করব এই লোকাল হোস্টটি ব্যবহার করে তখনই আমার এই অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুইটা সবুজ থাকতে হবে। তো আমার লোকাল হোস্ট ইনস্টল করা শেষ। এখন আমি কী করব? লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওকে, তো লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাকে যেটা করতে হবে, লোকাল মানে এই জ্যাম্পটা আমি ইনস্টল করেছি যে সি ড্রাইভে, এই যে জ্যাম্প ফোল্ডারে। তো এখানে যেতে হবে, গিয়ে এখানে যে htdocs একটা ফোল্ডার আছে, htdocs ফোল্ডারের মধ্যে আমাকে আমি যে প্র্যাকটিস করব সেই প্র্যাকটিস ফোল্ডারটা রাখতে হবে, ঠিক আছে? তো মানে আমি যে নতুন ওয়েবসাইটটা বা ওয়ার্ডপ্রেস যেখানে ইনস্টল দিব সেই ফোল্ডারটা রাখতে হবে। তো আমি কী করলাম, এখানে একটা নিউ ফোল্ডার নিব, অফকোর্স মানে htdocs-এর মধ্যে একটা নিউ ফোল্ডার নেব। এই নিউ ফোল্ডারের নাম আমি আমার যা খুশি তাই রাখতে পারি। আমি আমার নাম রাখতে পারি, আমি আমার পোষা বিড়ালের নাম রাখতে পারি, আমি গার্লফ্রেন্ডের নাম রাখতে পারি, বা হচ্ছে আমি কোনো কোম্পানির নাম রাখতে পারি। আমি কোনো নাম না রেখে এরকম প্র্যাকটিস রাখতে পারি, আমি একটা নাম্বার 1 দিয়ে রাখতে পারি, ডাজেন্ট এনি ম্যাটার, আমি যে কোনো নাম এখানে রাখতে পারি। তো আমি এখানে আমার নামটাই দিলাম, ঠিক আছে? এটা ফার্স্ট নেমটা দিই, লাইক আমার নামটা দিলাম, আমার নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে আমাকে ওয়ার্ডপ্রেসটা রাখতে হবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসটা রাখতে হবে। তো আমি ওয়ার্ডপ্রেস কোথায় পাবো? ওয়ার্ডপ্রেস পাবো হচ্ছে এখানে গুগলে যেতে হবে, ওয়ার্ডপ্রেস স্পেস দিয়ে ডাউনলোড এটা লিখে নিতে হবে। ওকে, এখন আসলো না কেন? কারণ আমার নেট কানেকশন নাই, ঠিক আছে? সো আমি নেট কানেকশনটা আবার চালু করে দিলাম, দিয়ে হচ্ছে আমি জাস্ট ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিব। তো এখানে একই রকম ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিলে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস একটা অপশন আসলো, আসার পরে এখানে একটা টিক মার্ক দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে এখানে ডাউনলোডের অপশন আসলো, এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস 5.8.1 লেটেস্ট মডেলের লেটেস্ট ভার্সন যে ওয়ার্ডপ্রেসটা, সেই ওয়ার্ডপ্রেসটা আমার ডাউনলোড হয়ে গেল। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা শেষ। এখন কী করতে হবে? ওয়ার্ডপ্রেসটার যে জিপ ফাইলটা আমি একটু চাই দেখি যে কোথায় ডাউনলোড হলো। তো ডাউনলোডস ফোল্ডারের মধ্যে আমার কম্প্রেসের মধ্যে হচ্ছে ডাউনলোডটা হয়েছে। সো আমি কম্প্রেসে যাই, এই যে ওয়ার্ডপ্রেস, এটা একটা জিপ ফাইল। তো জিপ ফাইল আমার এই আবদুল্লাহ মানে যে ফোল্ডারটা আমি কাজ করব এখানে জিপ ফাইল রাখলে হবে না, এটাকে আমার এক্সট্র্যাক্ট করতে হবে। তো জিপ ফাইল নর্মালি উইন্ডোজের ডিফল্ট এক্সট্রাক্টর দিয়ে করা যায়, বা আমরা উইন্ডার ইউজ করতে পারি, যে কোনোটা ইউজ করতে পারি, ইজিলি এক্সট্রাক্ট করা যায়। তো জিপটাকে আমরা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করতেও একটু টাইম লাগে। তো জিপটাকে এক্সট্রাক্ট করার পরে আমি এখানে সেই ফোল্ডারের মধ্যে চলে আসলাম। এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে এক্সট্রাক্টটা হয়েছে কোথায়? এই যে ওয়ার্ডপ্রেস 5.8.1। তো এর মধ্যে আবার ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে, তো এটার মধ্যে এইখানে হচ্ছে এক্সট্রাক্ট হচ্ছে সব ফাইলগুলো। তো আমরা কী করব? সিলেক্ট অল করব। এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে যা কিছু আছে এই সবগুলোকে সিলেক্ট অল করব, তারপর হচ্ছে এখান থেকে কাট করব। সিলেক্ট অল কীভাবে করলাম? কিবোর্ডের কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখানে কাট করব বা কপি করব,
করে এই ফোল্ডারে ওই যে আবদুল্লাহ একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম সেই ফোল্ডারে পেস্ট করে দিব। ব্যাস হয়ে গেল, আমার ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো আমার আবদুল্লাহ এই ফোল্ডারটাতে চলে আসছে। ঠিক আছে, তো চলে আসার পর আমি এখন টেস্ট করে দেখব যে আমার ইয়াটা রানিং আছে কিনা, লাইক আমার লোকাল হোস্টটা রানিং আছে কিনা এবং আমার কাজটা ঠিকমতো হলো কিনা। কীভাবে টেস্ট করব? তো টেস্ট করার জন্য আমি আবার নেট কানেকশনটা অফ করে নিই। ঠিক আছে, এটা কেন করছি যে আসলে নেট ছাড়া লোকাল হোস্টে কাজ করা যায় কিনা সেটা দেখার জন্য। এবং আমি জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নিয়ে নিলাম, অ্যাপাচি এবং মাইএসকিউএলটা আবার স্টার্ট করে নিলাম। হয়ে গেল। তো নেওয়ার পর আমি কী করব, লোকাল হোস্ট আবার লিখব, লোকাল হোস্ট, HOST লোকাল হোস্ট। আচ্ছা, লোকাল হোস্ট বানানটা ভুল লিখেছি, তো লোকাল হোস্ট স্ল্যাশ, এবার হচ্ছে আমি কোন ফোল্ডারের মধ্যে রেখেছি, আমার ওয়ার্ডপ্রেসটা রেখেছি, ফোল্ডারের নাম দিয়েছিলাম আমার নামে, আবদুল্লাহ নাম দিয়েছিলাম, মানে যে নামটা দিয়েছিলাম সেটা। এটা ডাজেন্ট এনি ম্যাটার যে আমি এটা কোথায় রাখছি, আমার পিসিতে রাখছি হচ্ছে HT ডক্সের মধ্যে আরেকটা ফোল্ডারের নাম করে রাখছি, এটা কোনো ম্যাটার না। আমার এখানে যখন আমি ওই ফোল্ডারটা লিঙ্ক করে দেখতে যাব তখন আমাকে দিতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ যেই ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারের নাম, এন্টার প্রেস করব, তারপরে ওয়ার্ডপ্রেস পেয়ে গেছে। কিন্তু তার মানে কি, এই ফোল্ডার, এই যে আবদুল্লাহ ফোল্ডারেই ওয়ার্ডপ্রেসটা আছে সেটা পেয়ে গেছে। আমার ওয়ার্ডপ্রেস মানে যেখানে দরকার সেখানে আপলোড করা হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা এখনও ডাটাবেজের সাথে কানেক্টেড না। তো ডাটাবেজের সাথে কানেক্টেড করতে গেলে কী লাগবে, ডাটাবেজ নেম লাগবে, ডাটাবেজ ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, হোস্ট লাগবে, ব্লা ব্লা ব্লা। তো এটার জন্য কি করতে হবে, আমি এখানে লেটস গো দিয়ে দিলাম আগের থেকে। এখন ডাটাবেস ক্রিয়েট করতে গেলে আমাকে যেতে হবে, এই যে আমি আগের বার লোকাল হোস্টে গিয়েছিলাম সেইখানে একটা এইরকম পেজ আসছিল, সেইখানের এই যে PHP মাই অ্যাডমিনে যেতে হবে। তো এই PHP মাই অ্যাডমিনে যেতে হবে বিধায় আমি কিন্তু এখান থেকে এই ইয়াটাকে কাটি নাই। ঠিক আছে, তো PHP মাই অ্যাডমিনে যাওয়ার পরে আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, যে এখানে এই যে ডাটাবেজে গেলাম, যার পরে এখানে একটা নাম দিব, নামটা আমি দিতে পারি, যেহেতু আবদুল্লাহ আমার ডোমেইন নাম বা ওয়েবসাইটের নাম রেখেছি, ডাটাবেজের নামটা সেম রাখলে সুবিধা হয়। তো আবদুল্লাহ সেই সেম নামে রাখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে কোন ওয়েবসাইটের ডাটাবেস কোনটা। তো এটা আমি এইরকমই ক্রিয়েট করে দিব। ঠিক আছে, তো এই নামটা ক্রিয়েট করার পরে এখানে আর কি করতে হবে, প্রিভিলেজেস আছে একটা। ঠিক আছে, তো এই প্রিভিলেজে ইউজার লাগবে। ঠিক আছে, তো ইউজার আমরা কি দেখতেছি যে রুট আছে, হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট আছে, গ্লোবাল এটা অটোমেটিক আছে, প্রিভিলেজও অল দেওয়া আছে। সো এখানে আমার নতুন করে কিছু দরকার নাই। আমি যদি করতে চাই আমার মতো করে, তাহলে আমি এখানে নিউতে ক্লিক করে করতে পারবো, লাইক অ্যাড ইউজার অ্যাকাউন্ট, নতুন একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সেটার নাম দিতে পারি, ধরেন যে রুট নামই দিলাম, ডাটাবেস বা হচ্ছে টেস্ট রুট দিলাম, টেস্ট রুট। মনে রাখতে হবে আমি যে ইউজার নাম দিব, যে পাসওয়ার্ড দিব সেটা কিন্তু আমার ওখানেও দিতে হবে, যে যদিও এটার কোনো প্রয়োজন নেই, লোকাল হোস্টের ক্ষেত্রে এটার কোনো প্রয়োজন নেই। তো আমি এটা না দেখালেই মনে হয় বেটার হয়, বাট আপনি যদি চান আপনি এখান থেকে ইউজার তারপর হোস্ট নেম পাসওয়ার্ড এটা ক্রিয়েট করে নিতে পারেন, নিয়ে সেটাকে আবার প্রিভিলেজও দিতে পারেন। ঠিক আছে, তো আমি যদি একটু দেখাই, আচ্ছা দেখাই একটু, এখানে আমি ধরেন রুটই দিলাম, তো এইটা আমি, আচ্ছা রুট নামে আছে সো এটা হবে না, তো আমি এটা ধরেন ডাটাবেজের নাম দিলাম মামুন, তারপর হচ্ছে হোস্ট নেম দিলাম হচ্ছে লোকাল হোস্টই থাকুক, পাসওয়ার্ড হচ্ছে দিলাম একটা পাসওয়ার্ড দিলাম আর কি, এটাকে আবার রিটাইপ করতে হবে। যে কোনো একটা পাসওয়ার্ড আমি দিলাম। তো এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট অ্যাডের জন্য। এবার হচ্ছে গ্রান্ট অল প্রিভিলেজ অন ডাটাবেস আবদুল্লাহ।
আমি আবদুল্লাহ নামে একটা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, সেই ডাটাবেজে এই ইউজারটার সমস্ত প্রিভিলেজ মানে সমস্ত অ্যাক্সেস দিবে, যার কারণে এটাকে আমি গ্রান্ট করে দিলাম। ঠিক আছে, গ্লোবাল প্রিভিলেজ এটা অফ থাকুক, সমস্যা নেই। সো এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম, আর এইখানে হচ্ছে কি বলে গ্লোবাল ইউজার মানে আবদুল্লাহ যে ডাটা নামে যে ডাটাবেসটা দিচ্ছি, এই ডাটাবেসের সাথে এই ইউজারকে কানেক্টেড করে দিলাম, যে পারমিশন দিয়ে দিলাম আর কি। তো দেওয়ার পরে যে ফাইনালি এখানে গো দিলেই হয়ে যায়। ঠিক আছে, এখানে আর তেমন কিছু দরকার নেই। তো এখন আমাকে বুঝতে হবে যে আমি আসলে কী কী দিয়েছি হচ্ছে ইউজার অ্যাকাউন্ট হচ্ছে মামুন, লোকাল হোস্ট হচ্ছে ইসের নাম, ডাটাবেস হচ্ছে আবদুল্লাহ। তো এই জিনিসটাকে আমার এখন এই যে ওয়ার্ডপ্রেস সেটআপে এখানে দিতে হবে। ডাটাবেসের নাম কি দিয়েছিলাম? আবদুল্লাহ দিয়েছিলাম। ইউজার নেম কি দিয়েছিলাম? মামুন দিয়েছিলাম। পাসওয়ার্ড দিয়েছিলাম আমি আমার মতো, এটা ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই ছিল, আর টেবিল প্রিফিক্স কিছুই দেয়নি, ওটা অটোমেটিক। তো সাবমিট করলে এটা কানেক্টেড হয়ে গিয়েছে। দেখেন, যখন ডাটাবেসের সাথে ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে তখন এরকম আসবে যে অলরেডি স্পার্কি ব্লা ব্লা ব্লা। সো এখন রান দ্য ইনস্টলেশন দিলে, এতক্ষণ আমি এর আগে যেটা করলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, মানে ওয়ার্ডপ্রেসটা লোকাল হোস্টে আপলোড করলাম, প্লাস আমি ডাটাবেসের সাথে কানেক্ট করলাম। এখন হচ্ছে আমি আমার এখন যে সেটিংসটা করব, এই যে এই সেটিংসটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের যে এই যে ড্যাশবোর্ডে যায় না, এই ড্যাশবোর্ডে যাওয়ার সেটিংস। এটার সাথে কিন্তু আগের মানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে ড্যাশবোর্ডে যাওয়ার সেটিংস, এবং আপনারা দেখতেছেন আমি নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট থাকা অবস্থায় কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি এবং সমস্ত কাজ করতেছি। তো এখানে যেটা করব আমি এখানে এটাকে কি বলে, এই ড্যাশবোর্ডের জন্য এই ইনফরমেশনগুলো দিব। লাইক সাইট টাইটেলটা কি হবে, দিলাম যে মাই নিউ সাইট। এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, যেটা হচ্ছে ট্যাবের পাশে লেখা থাকে। ইউজার নেম, এখানে এই ইউজার নেমটা হবে হচ্ছে ইচ্ছা মতো, এটাও ইচ্ছা মতো, বাট এই ইউজার নেমটা কোন ইউজার নেম হবে, ওই যে ওয়ার্ডপ্রেসের লগ ইনের জন্য যে ইউজার নেম লাগে সেইটা। এখানে যে পাসওয়ার্ড দিব, এই পাসওয়ার্ডটাও হতে হবে ওয়ার্ডপ্রেসের লগ ইনের সময় যে পাসওয়ার্ড দিব সেইটা। ঠিক আছে, একটু কপি করে রাখি। তারপর হচ্ছে যে ইয়োর ইমেইল, ধরেন যে অ্যাডমিন দিয়ে @abdullah.com এরকম। এইটা এখানে মেইলটা ভ্যালিড মেইল না হলেও চলবে। আর যে সার্চ ইঞ্জিন থেকে ডিসকারেজ করে দিলাম। তো এই জিনিসটুকু মনে রাখবেন, এইখানে যে ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা, এটা কিন্তু সবসময় আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে গেলে প্রয়োজন হবে। আর আগে যেগুলো দিয়ে আসছি, এই যে লোকাল হোস্ট ক্লাস, ওই লোকাল হোস্টে বা অন্যান্য আদার্স জায়গায়, এগুলো সব ওয়ান টাইম ইউজ, মানে একবারই দরকার ছিল, এটা পরে মনে না রাখলেও চলবে। ঠিক আছে, শুধু সেট আপ দেওয়ার সময় ওইটুকু সময় মনে রাখলেই চলতো, আর এটা আমার পরবর্তীতে লাগবে না, আমার জাস্ট লাগবে এইটা। তো এই অ্যাডমিন এবং এই পাসওয়ার্ডটা যেটা ড্যাশবোর্ডের, এটা আমাকে মনে রাখতে হবে। সো আমি পাসওয়ার্ড মানে ইনস্টল করে দিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিলেই কিন্তু এবার লগ ইনের অপশন আসবে, এবং লগ ইনে কী করবো, আমি ওই যে অ্যাডমিনটা দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা অটোমেটিক সেভ হয়ে গেছে, জাস্ট ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। করলে এই যে আমার কিন্তু লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো এই আমি দুটার পার্থক্য দেখাই। উডমার্ট যেটা আমার এটা অনলাইনে করা, এটা যদি আমি এখন লোডিং দিই আসবে না, কারণ আমার কাছে নেট কানেকশন নাই, যে নেট কানেকশন অফ। বাট লোকাল হোস্টে কিন্তু এই পেজটা আমি যতবার লোড দিব ততবার আসবে উইদাউট ইন্টারনেট কানেকশন। তো এখানে একটা কশন মানে সতর্কতা আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে লোকাল হোস্টে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্লাগ ইন বা হচ্ছে কিছু কিছু টেমপ্লেট বা কিছু সময় বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে গেলে একটু অসুবিধা হতে পারে। তো আপনার এখন নিজের ডোমেইন নাই, নিজের হোস্টিং নাই, সো আপনাকে মানে যতটুকু একটু বিভিন্ন প্রবলেম ফেস করতে হতে পারে, সেটার জন্য আমি সাপোর্টে অবশ্যই আছি, আমি হেল্প করব, বা অন্যরাও যারা বুঝে তারা হেল্প করবে। কিন্তু এখানে ঘাবড়ানোর মতো কিছু নাই। লোকাল হোস্টে সামান্য কিছু সমস্যা হয়, যেমন আমরা কিছু টেমপ্লেট ইম্পোর্ট এক্সপোর্ট করতে গেলে তখন সেটা হয় না অনেক ক্ষেত্রে।
বিভিন্ন থিমের টেমপ্লেট ইনস্টল করতে গেলে বা ডেমো ইম্পোর্ট করতে গেলে এগুলো হয় না। কিন্তু আপনি অলওয়েজ ব্রাউজার মানে অলওয়েজ আপনি লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে পেজ বিল্ডার ইউজ করে বা প্লাগইন ইউজ করে মানে সব ধরনের কাজই করতে পারবেন, মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন। কিন্তু এই যে টেমপ্লেট লোড দেওয়া, ডেমো লোড দেওয়া বা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টিং এইগুলাতে একটু ঝামেলা করে। ঠিক আছে, তো এখন আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে তো সেক্ষেত্রে এতটুকু ঝামেলা আপনাকে কি বলে এতটুকু ঝামেলা আপনাকে একটু ইগনোর করে চলতেই হবে বা ওটা আপনাকে মানিয়ে নিতেই হবে। আর যদি অনলাইন থাকে আপনার মানে অনলাইনে ডোমেন হোস্টিং থাকে তো সেই ক্ষেত্রে মানে একদমই কোনো প্যারা নাই, চিল। আপনি সাকসেসফুলি সব ধরনের কাজ আমি পুরো কোর্সে যা যা দেখাবো সব কিছু খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমার আজকের যে টপিকসটা ছিল যে আমি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব বোথ লোকাল হোস্ট এবং অনলাইন ডোমেইন এবং হোস্টিংয়ে, দুটা জিনিসই আমি দেখিয়েছি। কিছু মানে খুব বিস্তারিত আলোচনা করিনি, চাইলে আমি এটা আরও 1.5-2 ঘন্টা ধরে আমি এলাবোরেট করে আরও অনেক কিছু আলোচনা করতে পারতাম, লাইক cPanel-এর বিস্তারিত জিনিসপত্র, তারপরে হচ্ছে ডোমেন হোস্টিং নিয়ে আরও কিছুই, বা অন্যান্য কোম্পানির ডোমেন হোস্টিংয়ে কীভাবে সার্ভার সেট আপ করতে ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো আমি আসলে চাইলে বলতে পারতাম, অনেক বড় একটা ভিডিও হতো, আর যেটা আসলে নেসেসারি না। আপনার বেসিকটা শিখলে বাকিগুলো আপনারা নিজেরা করতে করতে বা আমি যতটুকু সম্ভব বলে দিয়েছি সেগুলো ফলো করলে আপনারা অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য কোম্পানির সার্ভারগুলোতেও ডোমেনগুলোতে এগুলো সেট আপ করতে পারবেন। তো কেউ যদি মনে করেন যে আমি স্কিপ করে গেছি অনেক কিছু, তো আসলে মনে করবেন যে ব্যাপারগুলো একদম বেসিকভাবে বা শুরুর দিকে এগুলো আসলে আপনার মানে একটু ইগনোর করে চললে হবে, বা এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি জিনিসগুলো আমি বলি নাই, যেগুলো এক্সট্রা দরকার সেগুলো আপনি আপনার প্রয়োজনে শিখে নিতে পারেন। ব্যাপারটা এরকম। তো নেক্সট লেকচারে আগ পর্যন্ত এখানেই স্টপ করছি। থ্যাঙ্কস এভরিওয়ান।